মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন, আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে, তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে, কূটনৈতিক কারণ রয়েছে, আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে, যেটিকে আমরা ইলিউশন বলি, সেই কারণেও হচ্ছে। এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা, এই বন্যাকে কগনিজেন্সে নেব কিনা? অবশ্যই খুশির এই বন্যাকে কগনিজেন্সে নিতে হবে। এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনাও করছে না অনাগত দিনে, আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব। মূল ব্যাপার হলো, আপনার যদি একটা মনস্তাত্ত্বিক বিষয়ে প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে, যেমন ধরুন একটি গোখরা সাপ, তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায়। এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা 90% হার্ট অ্যাটাকে মারা যায়। অর্থাৎ সাপ শুধু ফোঁস করেছে অমনি চিত হয়ে পড়ে যাই আমরা। কিন্তু আবার সাপ দংশন করে, ধরুন 10 ভাগ সাপ দংশন করে, এর মধ্যেও দেখা গেল যে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক হয় 90 ভাগ। অর্থাৎ ওই সাপগুলো থেকে বিষহীন সাপ, তাদের কোনো বিষ নেই, কিন্তু কামড় দিয়েছে সাপে, রক্ত বের হয়েছে, মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। অর্থাৎ আপনাকে শুধু ফোঁস করেছে, 100 জনের মধ্যে 90 জন এখানে মারা যায়, আর বাকি যে 10 জন, সেই 10 জনের মধ্যে আবার 9 জন মারা যায় কামড় খেয়ে, যেগুলো নির্বিষ সাপ, সাপের কোনো বিষ নেই, শুধুমাত্র 1 ভাগ সাপের বিষ আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি। এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয়ক, যারা ক্ষমতায় আছেন, যারা বাইরে আছেন, আপনি তাদের চেহারা সুরত, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে শেষে তাদের এডুকেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের, ইনক্লুডিং আসিফ নজরুল সহ। ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা আছেন, মানে আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায়, এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন, সবাই বড়জোর মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ধনী হয়েছেন, কিন্তু তার যে জীবনের যে শুরুটা, তার বাবা, তার দাদা, আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিজাত্য ক্লেম করে, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই। কিন্তু পুরো দেশটা কিন্তু তারা চালাচ্ছে। আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি মেজর জেনারেল জিয়াউল হাসান ফোন করতেন, ডিজিএফআই এর কোনো কর্নেল ফোন করতেন, মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্টার যেটা রয়েছে সেটা, বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত। এর কারণটা হলো কি, মানুষ তো একই, কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না। আবার এখন দেখুন, ডক্টর ইউনূস তো দূরের কথা, আপনি উপদেষ্টাদের কথা বাদ দেন, সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক, মানে সমন্বয়কও নন, এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন, তারা বড় বড় মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের সাবেক, তাদের বাড়িঘর তল্লাশি করছেন, ডলার কয়টা আছে, পিস্তল কয়টা আছে, সেই লোক অসুস্থ কিনা, একজন বাসায় গেল, দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন, তো সে কি পঙ্গু না যাকে বলা হয় ভান করছেন, এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল। তারপরে শেষে অনেক লোক পার্কিনসে ভুগছেন, অনেক রুগী,
আওয়ামী লীগের। তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে। তো এই যে তাদের যে কর্মকাণ্ড, এটাকে আপনি কি বলবেন? শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতাধর। তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে, কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে নিজের প্রতি, অন্যের প্রতি নয়। সে কিন্তু প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না। এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে। এখানে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে। মূলত বিএনপির যে নিজেদের যে আস্থা, সে আস্থার জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না। এমন কিছু করছে জামাত যেটা জামাত আমার চেয়ে এগিয়ে যাচ্ছে। আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে। এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই। তো মূলত আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মধ্য থেকে, অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই, এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণেই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয়। তো কাজেই আওয়ামী লীগের ৩৫% লোক তারা যে কোনোভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায়, তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায়, উল্লাস দেখা যায়, এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে, কথা বলে, আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না। আবার এই বিশাল শক্তি কেন, তার চেয়ে বড় শক্তিকে যদি আপনি মোরালি, মেন্টালি, অর্থাৎ নৈতিকভাবে, মানসিকভাবে পর্যদস্ত করতে পারেন, তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনি কোনো রকম ব্যারিকেড তৈরি করার দরকার নাই, কোনো কারাগার তৈরি করার দরকার নাই, কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নেই। তাদের সেই মেন্টাল যে স্ট্রেংথ, ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট, এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে, বুঝতে হবে, এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয়, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বোঝাতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত ৫ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি। বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে, মানে যাকে বলা হয় গড় শুরু করেছে। তারপরে সেটা খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে। আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে। শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে, বিশাল খবর আমাদের দেশে। তিনি বাংলাদেশে হরতাল ডাকার কথা বলছেন, বিশাল খবর আমাদের দেশে। তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন, এর চেয়ে আর বড় খবর হতে পারে না। এমনকি বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খালিদ মাহমুদ চৌধুরী, তারপরে সেই নিঝুম মজুমদার, ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেন, নিঝুম মজুমদার, আরিফ জেতিক, তারপর ধরুন সুলতানা রহমান, সাংবাদিক সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন। এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী, তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি। এবং এই আগস্ট মাসটার আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না। কেউ আমরা মুফাজ্জল ইসলামের কথা শুনতাম না, নিঝুম মজুমদারের কথা শুনতাম না, মোহাম্মদ আরাফাতের কথা শুনতাম না, কারোর কথাই আমরা শুনতাম না। তাদের প্রতি আমাদের একটা বিরাগ চলে এসেছিল। কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিওগুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে। হোয়াট ডাজ ইট মিন? এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে? কারা দেখছে এই কথাগুলো? অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর তারা হারিয়ে গিয়েছিলেন, কেউ তাদেরকে আর স্মরণ করেনি। আরিফ জেবতিক একজন ভালো লেখক, ভালো বক্তা, আওয়ামী ঘরানার, কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইমলাইটের লিডার। তারপরে অন্যান্য যারা আছেন, আরেক ভদ্রলোক আছেন খুব চমৎকার, তিনি লেখেন এবং বলেন, আমার নামটা মনে আসছে না, সেও শাহবাগের নেতা, শাহবাগের নেতা। তো তারা কথা বলা শুরু করেছেন।
তারপরে আপনার নবনীতা চৌধুরী কথা বলা শুরু করেছেন। এখন নবনীতা আপনি যাই বলেন না কেন, নবনীতার তো যোগ্যতা রয়েছে। তো নবনীতা যদি কথা বলেন, সামিয়া রহমান যদি কথা বলেন, সামিয়া জামান যদি কথা বলেন, যারা এখন নিরাপদ আশ্রয়ে আছেন, তাদের অডিয়েন্স আছে। তারা কথা বলতে জানে এবং ওই সমপর্যায়ের বক্তা। ইভেন আপনি দেখেন শারমিন, আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন। তো তিনিও এখন টক শো হোস্ট করছেন। টক শো হোস্ট করছেন এবং তিনি কথাবার্তা বলছেন। প্রচুর দর্শক, প্রচুর দর্শক। আপনি খালিদের কথা চিন্তা করেন। ডয়েজ ভ্যালিতে যিনি ছিলেন খালিদ। তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে। এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান, ভালগার টাইপের যারা ভিডিও বানান, তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো ১ কোটি দেখলো। জাস্ট ১ কোটি লোক দেখলো। তো এই ১ কোটি লোকের যদি আপনি ওজন করেন, হিরো আলমের ১ কোটি লোক, সেটার ওজন যদি হয় ১ তোলা। আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার নিউ এজ থেকে